নমস্কার, আমি সৌরভ। আপনাদের জন্য নিয়ে এসেছি ল্যান্ড অফ থ্রিলসের আজকের নিবেদন। লেখক রাজর্ষি যশের কলমে রক্ত নিশি। শ্রোতা বন্ধুরা, গল্প শুনেই গল্পটি কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু। আর এমন ভিন্ন স্বাদের আরও গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন গল্প শোনা যাক। বলি কুল নাই কিনার নাই, নাই দরিয়ার পারি, তুমি সাবধানে চালাইও মাঝি আমার ভাঙা তরি রে। অকুল দরিয়ায় বুঝি কুল নাই রে, আমায় ডুবাইলি রে, আমার ভাসাইলি রে। অকুল দরিয়ায় বুঝি কুল নাই রে। বানসা জলে ছাই ভাষায় সাগরেরও তরে, বলি বানসা জলে ছাই ভাষায় সাগরেরও তরে। আমি জীবনের ভেলা ভাসাইলাম, আমি জীবনের ভেলা ভাসাইলাম, কেহ না তা জানে রে। অকুল দরিয়ায় বুঝি কুল নাই রে, আমায় ডুবাইলে রে, আমায় ভাসাইলে রে। অকুল দরিয়ায় বুঝি কুল নাই রে। দরাজ গলায় ভাটিয়ালি সুর ধরেছে লক্ষণ মাঝি। 10 বছর বয়সে বাউল দলের সাথে পালিয়ে গিয়েছিল, ফিরল 7 বছর পর। এখন তার দুটি কাজ, নৌকো চালানো আর গান। আজ 10 বছর এই করে তার একার সংসার চলে। যারা সুন্দরবন থেকে মধু আনতে যায় তারা লক্ষণকে পেলে বলতে যায় সে নাকি বাঘ তাড়াবার মন্ত্র জানে। একদিন বাদেই পূর্ণিমা, নিশুতি নেমেছে তার আঁচল ছাড়িয়ে। রাতের রানী দিনে দিনে পূর্ণতা পাচ্ছে। খালের দুই পাশে গহীন জঙ্গল। এই জঙ্গলের বয়স কেউ জানে না। এর বুকে কত যে কথা লুকিয়ে আছে কেউ শোনে না। এই জঙ্গলেই বাঁচিয়ে রেখেছে এদের। আবার সময় সময় এই জঙ্গলেই হারিয়ে যায় এরা। তবু জঙ্গলের ওপর এদের কোনো রাগ নেই, কোনো অভিমান নেই। দুটি নৌকা ভেসে আসছে চামটা খালে। একটা নৌকা বেশ বড়, তাতে মাঝি নিয়ে আছে 6 জন। ওটা কাঁটা দিঘির মল্লিক বাড়ির নৌকা। আর একটা একটু ছোট, ওতে আছে আরও 4 জন। এরা সবাই মেঠোখালি গ্রামের। লক্ষণের গান থামতে সুখদেবের মা গৌরী মুচকি হেসে বলল, কি গো বাউলি ঠাকুর, কার অপেক্ষায় দিন কাটছে তোমার? অপেক্ষার কি আর শেষ আছে গো ঠাকুরন, অপেক্ষাই তো রসের ভার গো। তুমি বারে রস জোগাও, একদিন দেখবে রস নিয়ে কেউ হাওয়া, আর তুমি শুধু ভার নিয়েই বসে আছো। বলেই ফিক করে হেসে ফেলল গৌরী। তার কথায় বাকিরাও হেসে উঠল। লক্ষণও মুচকি হাসল একটু। গৌরীর বয়স খুব বেশি হলে 35। আঁটো সাঁটো গড়ন, ডাগর চোখের চাহনিতে অনেক মরদের পা হড়কে যায় আজও। সেসব ভালোই বোঝে গৌরী। তার ঠোঁটের কোণে সব সময় এক চিলতে রসিক হাসি লেগে আছে। ওরা বসেছিল ছোট নৌকায়। বড় নৌকায় এসেছে মল্লিক বাবুদের জন্য। সব যেন গুন্ডা। ওখানেই সুখদেব বসে আছে, তাস খেলছে নাকি নেশা করছে কে জানে বাবা। গৌরীর কথার সূত্র ধরে গেঁড়া কার্তিক বলল, বাউলেদা, একটা কথা বলবো? এবার বিয়েটো করেই লাও, শুধু খেটে মরছো সারাদিন। ঘর গেলে নিজেকে রেঁধে বেড়ে খেতে হয়, 1 গ্লাস জল দেওয়ারও তো কেউ নাই। উত্তরে লক্ষণ কি একটা বলতে যাচ্ছিল, তাকে থামিয়ে গৌরী বলল, গাল দেওয়ারও কেউ নাই।
বৌমা তোমায় কি শুধু জলই দেয় ঠাকুরপো? তার সাথে আরো যেগুলো জোটে সেগুলো বলো। ভালো হচ্ছে না বৌদি, তুমি না একদম শাঁখের করাত, জানো তো। রেগে মেগে বলে উঠল কার্তিক। এবার হেসে উঠল লক্ষণও। এমন সময় ভয়ানক গর্জন ভেসে এলো দক্ষিণের জঙ্গল থেকে। এই বনের এক ছত্র রাজা নিস্তব্ধ এই সন্ধ্যেকে খান খান করে সাবধান করে দিল অনুপ্রবেশকারীদের। চমকে উঠেছিল সবাই। কার্তিক চমকালো একটু বেশি। তাই দেখে বাপি পিছন থেকে বলল, ভয় নেই গো কার্তিক কাকা, কাকি না। আবারও হাসির একটা রোল উঠতেই যাচ্ছিল এমন সময় লক্ষণ মুখে আঙুল দিয়ে শব্দ করে থামিয়ে দিল। আওয়াজটা শুনলে? ফিসফিসে চাপা গলায় বলল লক্ষণ মাঝি। আওয়াজ সবাই শুনেছিল, কিন্তু এই আওয়াজের অন্তর্নিহিত অর্থ কি ছিল তারা বোঝে? বাপি আর কার্তিকের মুখে তাই জিজ্ঞাসা চিহ্ন। গৌরীর মুখেও প্রশ্ন চিহ্ন ছিল, কিন্তু তার মধ্যে যেন কেমন একটা চাপা ভয় ছাপ ফেলে গেল। লক্ষণ মাঝির মতো না হলেও বাঘের আওয়াজ সে একটু আধটু চেনে। এই আওয়াজ ক্ষুধার্ত বাঘের আওয়াজ নয়। এই আওয়াজ প্রতিপক্ষকে ভয় পাওয়ানোর আওয়াজ না, বা শিকারের পরের উল্লাসের ধ্বনিও নয়। এই আওয়াজে কি যেন একটা সাবধান বাণী আছে। গৌরী জিজ্ঞাসা করল, আওয়াজটা কেমন যেন, তাই না মাওলা ঠাকুর? লক্ষণ মাঝির চোখগুলোয় এক শীতল ভয়ের ছায়া পড়েছে। সে চাপা গলায় বলল, ঠিক বলেছ ঠাকুর, ভয়ঙ্কর কিছু একটা ঘটেছে বা ঘটতে চলেছে। বাপি আর কার্তিক অপেক্ষাকৃত নতুন। কার্তিকের তাও বা বছর দুয়েকের অভিজ্ঞতা আছে, কিন্তু বাপি হল সুখদেবের সমবয়সী, বা ওই 1-2 বছরের বড়। ওর এই প্রথমবার। ভয়ে কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। তবে তা বাঘের ডাক শুনে নয়, সে তো প্রায় শোনেই ওই ডাক। ও ভয় পেয়েছে লক্ষণ মাঝির কথা শুনে। লক্ষণ মাঝি আবল তাবল বকে না। বাপি ঢোক গিলে গৌরীকে জিজ্ঞাসা করল, কি 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 বলছো? কি হয়েছে? ও গৌরী খুড়ি, ও খুড়ি, কি হয়েছে গো? গৌরী চাপা গলায় বলল, ব্যাপার ভালো লাগছে না রে বাপি। আমরা সেই প্রথম দিনে আর সেই রাতে মধু পেয়েছি, তারপর থেকে মন্দা চলছে। কলিম চাচাকে আমি চিনি, ওর সাথে আগেও গেছি আমি আর তোর খুড়ো। ওর এত ভুল হয় না। এই 2 রাত ধরে আদারে বাদারে ঘুরে একটাও মধু চাক পেলাম না। এই কথা হজম হয় কি গো লক্ষণ ঠাকুর? হক কথা বলেছ ঠাকুর, অলিমের এত ভুল হয় না। গৌরীর উদ্দেশ্যে কথাগুলো বলে অন্য নৌকার দিকে মুখ বাড়িয়ে হাঁক দিল লক্ষণ। ওই গো কলিম মিয়া, কি বুঝছো? কলিম দ্বিতীয় নৌকা থেকে হাঁকল। ভালো না, খালে থেকে কাম নাই, বড় নদীতে যাই, কি বলো? বনকরের লোক টহল দেবে না তো? পুলিশ থাকতে পারে। মল্লিকদের নৌকার মালিক, মল্লিক বাড়ির বড় ছেলে সুশান্ত মল্লিক, সেই সন্ধে থেকে মদ গিলে চুর হয়ে বসেছিল। পুলিশের নাম শুনে খ্যাঁক করে একটু হেসে বলল, মল্লিক বাড়ির নৌকো আটকাতে হলে পুলিশদের আরো 10 বার জন্মাতে হবে। তার কথায় সায় দিল তার চেলা চামুন্ডারা। খালে থাকা এখন যাবে নি, বড় নদী ভালো, কি বলো বাউলে ভাই? নিশুতি রাতের গহীন জঙ্গলে পুলিশের থেকে জঙ্গলের ভয় বেশি। ভয় কি শুধু একটা? সাপদ আছে, বাঘ আছে, কুমির আছে, আর আছে নাম না জানা অশরীরীরা। কথায় বলে, যারা জঙ্গলে এসে বেঘরে প্রাণ দেয় তারা চিরকাল জঙ্গলের অঙ্গ হয়েই থেকে যায়।
হাতে 4টে ব্যাটারি দেওয়া আলো পেয়ে আর 4টে বন্দুক পেয়ে মানুষ ভুলে গেছে অনেক কিছু। অনেকেই এখন জঙ্গলের সম্ভ্রম ভুলে গেছে, কিন্তু জঙ্গল মনে রেখেছে আদিমতাকে। লক্ষণ কলিমের কথায় সায় দিয়ে বলল, সেই ভালো বাপি, বইটা মার, তাড়াতাড়ি কর। গৌরী লক্ষ্য করেছিল লক্ষণের চোখে মুখে লেগে আছে একটা ভয়। সেই ভয়ের ছায়া লেগেছে তার বুকেও। কে জানে কোন অপশক্তি অপেক্ষা করে আছে তাদের জন্য। এবার যেন শুরু থেকেই গণ্ডগোল। মরশুম শুরু হওয়ার মুখেই গৌরীর মরদ চরণ সর্দার ধুম জ্বরে পড়ল। এমন অবস্থা যে মনে হয় রাত কাটলে হয়। এখন জ্বর কমেছে, কিন্তু ঘর থেকে বেরোতেই পারে না। আজ ভালো হবে, কাল ভালো হবে করে করে প্রথম দিকের একটা গোটা মাস সে বাড়ির বাইরে বেরোতেই পারল না। আর তারপরেই ঘটল ভয়ানক অঘটন। তাদের গ্রামের একটা নৌকা আর ঝিনুকখালির একটা নৌকা ফিরল না। সরকারি অফিস থেকে জঙ্গলে যাওয়ার অনুমতি দেওয়া অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হলো। নইলে কি আর আজ দুরাত্রির হয়ে গেল ওরা এদ্বীপ ওদ্বীপ এখাল ওখাল ঘুরে বেড়াচ্ছে, অথচ একটা নৌকারও মুখ দেখল না। তা হয় অনেকে তাও মাসখানেক কিছু কামিয়েছে, কিন্তু গৌরীদের ঘরে ভাঁড়ে মা ভবানী। মরিয়া হয়ে ছেলে সুখদেবকে নিয়ে অনিচ্ছা সত্ত্বেও মল্লিকদের সাথেই ভিড়তে হলো। মল্লিকেরা যে শুধু মধু সংগ্রহ করে তা নয়, তার সাথে তারা চোরা কারবারিও করে। হরিণের শিং, সুন্দরী কাঠ, এমনকি বাঘের চামড়াও চালান করে দেয়। পুলিশও এদের ভয় পায়। ওই নৌকার নিচে যা আগ্নেয়াস্ত্র আছে, পুলিশের থানায় তত নেই, তা গৌরী হলপ করে বলতে পারে। নৌকা ছাড়ার আগে সে সুশান্তকে বলেছিল, দেখেন বাবু, ছেলে নিয়ে যাচ্ছি পেটের জ্বালায়, বনবিবির নাম করে নৌকায় পা রাখছি, জঙ্গলের ক্ষতি করো না, আমরা ফিরি, তারপর যা পারো করো। সুশান্ত সেরকমই খ্যাঁক করে হেসে বলেছিল, হত ভয় পাস কেনে, তোদের জন্যেই তো যাচ্ছি, এবার শুধু মধুই নেব, বললুম তো। সুশান্তদের এবার উপায় ছিল না। যখন বেশি লোক জঙ্গলে যায়, চুরি করা সুবিধে হয়। হঠাৎ সব বন্ধ হয়ে যাওয়ায় তাদেরও চোরা শিকার বন্ধ হয়ে গেছে। তাও চুপ করে তো বসে থাকা যায় না, তাই মধুতেই যা হয় তাই লাভ। তার সাথে গোটা দুয়েক হরিণ আর সুন্দরী গাছের গুঁড়ি পেলেই যথেষ্ট। নেই মামার চাইতে কানা মামাই ভালো, কিন্তু এবার মধু পাওয়াই যাচ্ছে না। প্রথমের দিকে যা পেয়েছে তাতে 2 টিন ভর্তি হয়েছে মোটে, অথচ এবারে লোকজন কম এসেছে। মধু গেল কোথায়? এদিকে কাল বাদে পরশু পূর্ণিমা। পূর্ণিমা মানেই মৌমাছিরা তাদের জমানো মধু সব খেয়ে ফেলবে। তখন মধুর চাক পেয়েও লাভ হবে না। গৌরী লক্ষণকে উদ্দেশ্য করে বলল, বনবিবি রুষ্ট হয়েছে গো বাউলি ঠাকুর, যার নিয়ে ঘরে ফিরতে পারলে বাঁচি। লক্ষণ একটা দীর্ঘশ্বাস ফেলল। জীবনে বিপদ এরা কেউ কম দেখেনি, কিন্তু বিপদ এখন উপস্থিত হয়নি। অথচ বিপদ আছে বলে এই চিন্তা বড় অস্থির করে মনকে। সে বলল, যে ঝড়ের আগে যত নিস্তব্ধতা, সেই ঝড় তত ভয়ঙ্কর। এই বিপদ নিঃশব্দে যেন সেই ভয়ঙ্কর কিছুর জন্য অপেক্ষা করে আছে। গৌরী সুখদেবের উদ্দেশ্যে বলল, সুখে ঘুমলি নাকি বাপ? সুখদেব অস্বস্তি ভরে বলল, না, ঘুমোবো কেন? ভয় পাচ্ছিস না তো? সব সময় তুমি মেলা চেঁচাইও না তো। বিরক্ত হয়ে বলল সুখদেব। মায়ের সাথে বেরিয়ে এই হয়েছে জ্বালা। এটা ওর 2য় বছর। আগের বছর বন্ধুদের সাথে বেরিয়েছিল 5 মধু যত না জোগাড় করেছিল তার থেকে ফুর্তি করেছিল বেশি। এবারে মায়ের সাথে বেরিয়ে হয়েছে মুশকিল। সারাক্ষণ এটা করিস না ওটা করিস না, এমনকি সকালে প্রাতকৃত্য করার আগেও 1000টা জ্ঞান দেয়।
সে কি আর ছোট আছে? তাকে নিয়ে হাসাহাসি করে সবাই। দুটি নৌকা সরু খাল থেকে আস্তে আস্তে সরে এসে অপেক্ষাকৃত চওড়া একটা নদীতে উঠল। অবশ্য এটা আদতে একটা খালই, শুধু আকারে একটু চওড়া, এই যা। নৌকার লোকজন হালকা ঝিমোচ্ছে, শরীর জুড়ে ক্লান্তি। কিন্তু এই জঙ্গলে ঘুমোনোর উপায় নেই, কখন কি বিপদ হয় বলা যায় না। যারা নেশায় চুর হয়ে আছে তারাও সামান্য আওয়াজে একবার করে তাকিয়ে দেখে নিচ্ছে সব ঠিক আছে কিনা। শুধু কলিমের চোখ একটুও বন্ধ হয়নি, চিন্তায় ঘুম হচ্ছে না তার। মধু ভাঙার দল নিয়ে সে কমবার আসেনি। ডাঙায় কি কি ফুল ধরেছে, কি কি কীটপতঙ্গ আছে, এমনকি হাওয়ার গন্ধ শুঁকে সে আন্দাজ করে নিতে পারে ওই ডাঙায় মধু পাওয়া যাবে কিনা। অথচ এইবার প্রথমের দু একবার ছাড়া আর মিলছেই না। এই দ্বীপ সেই দ্বীপ দেখতে দেখতে তারা চলে এসেছে বনের অনেক গভীরে, ঠিক যেন টোপ ফেলে ফেলে নিয়ে যাচ্ছে তাদের কেউ। কেউ যেন আড়াল থেকে ভয়ানক রসিকতা বা ভয়ানক কোনো ষড়যন্ত্র করছে তাদের সাথে। হঠাৎ কথাটা ভাবলে গায়ে কাঁটা দিয়ে ওঠে। লক্ষণ মাঝির হাঁকে জেগে উঠল সবাই। ভোরের আলো ফুটতে শুরু করেছে। নৌকা দুটো আবার একটা সরু খালের ভেতর ঢুকে একটা ডাঙা দেখে থামল। প্রথমে লক্ষণ মাঝি নামলো একটা লাঠি নিয়ে। এটা তার মন্ত্রপুত লাঠি। সেটাকে এদিক সেদিক ঘুরিয়ে হাওয়ায় আঁক কেটে কি সব মন্ত্র পড়তে লাগলো। তার কিছুক্ষণ পর সবাইকে অভয় দিয়ে বলল নামতে। যে যার নিম কাঠি, গামছা, ঘটি নিয়ে নেমে পড়ল সকালের কাজকর্ম সারতে। গৌরী নিম কাঠিটা চিবোতে চিবোতে লক্ষণ মাঝির কাছে এসে বলল, কত রং দেখবো তোমার, বাঘ তাড়ানোর নাকি মন্ত্র শিখেছে। লক্ষণ মুচকি হাসল বটে, কিন্তু কিছুই বলল না। একবার লক্ষণ মাঝি বলেছিল, বাঘ তাড়ানোর কি আর মন্ত্র হয় গো? আসলে পাড়ে নেমে মাটিতে জন্তু জানোয়ারের ছাপ দেখে বুঝতে হয়। বাঘ কাছে থাকলে তার একটা গন্ধ হয়, সবাই সেটা বোঝে না। যদি বুঝি কাছাকাছি বাঘ আছে তাহলে বলি মন্ত্র কাজ করছে না, যদি দেখি বাঘ নেই তাহলে বলি মন্ত্র দিয়ে বাধা হয়ে গেছে। কলিম চাচা নাকি বাঁশি বাজিয়ে মৌমাছিদের আদেশ করে, ওটাও কি সত্যি নাকি তোমার বাঘের মন্ত্রর মতো? লক্ষণ চোখ বড় বড় করে বলল, না না ঠাকুরন, ওটা সত্যি। ওটা ঠিক বাঁশি না, একটা হালকা চিচি আওয়াজ হয়, ওর কোমরে বাঁধা থাকে। ওটা শুনে রানীটা দৌড়ে আসে। কলিম মিয়া শেষ মুহূর্তে সরে যায়। ওর পিছনেই একটা গাছে অনেকটা মধু লেপা থাকে। রানীটা সেই মধুতে আটকে যায়, আর বাকিরাও রানীকে দেখে সেখানে এসে জড়ো হয়। আমরা নিজের চোখে দেখেছি, আমিও শিখছি। এই দেখো না, আমায় একটা বাঁশি করে দিয়েছে। গৌরী অবিশ্বাস করে বলল, হ্যাঁ, কত রঙ্গ! আমার মরদ তো হাত করেই চাঁদ থেকে মৌমাছি সরিয়ে দেয়। ভোরে সুখদেবের গভীর ঘুম এসে গিয়েছিল, তাই চোখটা এখনো ফুলে আছে। সুখদেবের চেহারাটা দেখার মতো, কালো পাথর কুঁদে শরীরটা যেন বানিয়েছে। বয়স 15, তাওকে দেখে বোঝার জো নেই। গৌরীর চেহারার দিকে তাকিয়ে থুপ করে একটা থুতু ফেলে দিল। দেখো ঠাকুর, নজর না লাগে। মায়ের কাছে প্রায় টলতে টলতে এসে বাচ্চা বিড়ালের মতো গা ঘেঁষে দাঁড়ালো। গৌরী জানে ঘুমের এই ঘোরটা কেটে গেলে মায়ের প্রতি আদরও উবে যাবে, তখন মা হবে চরম শত্রুর। মুখে বলল বটে, আহ, ঠেলিস কেন? যা চোখে জল নিয়ে আয়, এই নে নিম কাঠি। আবার ঠেলে? কচি খোকা নাকি? যা, বেশি ঝোপে ঝাড়ে যাবি না, আর বসার আগে চারপাশে কি ছাপ পড়েছে দেখবি। একটু তাড়া দিল বটে, কিন্তু সকালে ছেলের এই কচি খোকার মতো আদর খেতে আসা তার ভালোই লাগে। সুখদেব টলতে টলতে চলে গেল। গৌরী বনের ভেতর একটু গভীরে এলো।
ওদিকে মরদেরা আছে, ওখানে কি কিছু করার জো আছে? অন্যান্য বছর বাকি বউরাও আসে, সমস্যা হয় না, বরং এই সময়টা তাদের চর্চা আর হাসি ঠাট্টার সময়। কিন্তু এবার একা এসে বেশ মুশকিলে পড়েছে। একা একা বনের গভীরে ঢুকতেও ভয় লাগে। এক মনে নিমকাঠি দিয়ে দাঁত মাজছে এমন সময় কি একটা আওয়াজে চকিত হয়ে উঠল। কেমন যেন একটা চাপা গোঙানি শব্দ আসছে, ঠিক যেন কোনো জন্তু গোঙাচ্ছে। জঙ্গলে অনেক সময় অনেক আওয়াজ আসে, এটা জঙ্গলের মায়া। সব মায়ায় সাড়া দিতে নেই, কে জানে কি অপশক্তি লুকিয়ে আছে। বেশি মনোযোগ না দেওয়ারই চেষ্টা করল সে, কিন্তু আওয়াজটা ক্রমে স্পষ্ট হচ্ছে। কৌতূহল চেপে রাখা দুরূহ হয়ে উঠেছে। ওদিকে কালী মিয়া গামছা নিয়ে খালের জলেই নেমে পড়ল। জল বেশ পরিষ্কার, কুমিরের ভয় তেমন নেই। না হলে এই জলে সাহস করে নেমে পড়া মানে বোকামি। কিন্তু বিপদ যে শুধু কুমির সেটা নয়, একটু পরে বুঝল কলিম। দুটো ডুব দিয়েছে, এমন সময় দেখল খালের পাড়ে কাঠ বাদামের গাছ। থোকা থোকা কাঠবাদাম ধরে আছে। এই দিকে কাঠবাদামের গাছ প্রায়শই দেখতে পাওয়া যায়, কিন্তু এত সতেজ গাছ আর এত বাদাম খুব কম। লোভ সামলাতে না পেরে সাঁতরে খালের অপর পাড়ে গিয়ে দু চারটে বাদামের থোকা তুলে কোমরে বেঁধে নিল। কিন্তু বিপদ তখন তার ঘাড়ে নিঃশ্বাস ফেলেছে। একটু পরেই বুঝল আসলে সে দাঁড়িয়ে আছে একটা চোরা বালির ওপর, এবং ইতিমধ্যেই কোমর অবধি জল চলে এসেছে। খুব দ্রুত সে ডুবে যাচ্ছে। এই সময় পার থেকে কেউ টেনে না তুললে বাঁচা মুশকিল। ভয়ে চেঁচিয়ে ডাকলো লক্ষণ মাঝিকে, শম্ভুকে, বাপিকে, কার্তিককে, কিন্তু কারোর সাড়া নেই। বেশি নড়লেই আরও ডুবে যাবে জলে। কোথায় গেল সবাই? গৌরী পায়ে পায়ে এগিয়ে গেল ঝোপের দিকে। ভোরের আলো ফুটেছে ঠিকই, কিন্তু জঙ্গলের ভেতর আলো এখনো প্রবেশ করেনি। গাটা কি একটা অজানা কারণে কাঁটা দিয়ে উঠল। যত এগিয়ে গেল আওয়াজ যেন তত স্পষ্ট হতে লাগলো। ক্রমে মনে হতে লাগলো এটা কোনো মহিলার কণ্ঠস্বর, একটা চাপা গোঙানি। জঙ্গলের ছায়া আর মায়ার কোনো ভরসা নেই। গৌরী ভাবল ফিরে যাবে, কি দরকার দেখার। কিন্তু কৌতূহল বড় দায়। ঝোপটা সরিয়ে আরও একটু এগিয়ে যেতেই গায়ের রক্ত হিম হয়ে উঠল গৌরীর। ভোরের সেই আলো আঁধারিতে দেখল এলো চুলে দাঁড়িয়ে আছে এক বৃদ্ধা। দাঁড়িয়ে আছে বলে ভুল হবে, তার চোখের ভুল যদি না হয়ে থাকে তাহলে বলা ভালো মাটি থেকে অন্তত এক হাত উঁচুতে শূন্যে দাঁড়িয়ে আছে সেই বৃদ্ধা। দুই হাত দুই দিকে ছড়ানো, বাম হাতে ধরা আছে লাঠি, তার ওপরে একটা ছোট্ট লাল পুটুলি বাঁধা। আর এক হাতে কিছু ফুল আর একটা কবচ ছিল যেগুলো মাটিতে পড়ে গেছে। এখন হাত শূন্য, মুখ অজস্র বলি রেখায় ঢেকে গেছে। কুতকুতে দুটো চোখে মাখা আছে মোটা কাজল। কঠোরাগত চোখ কোনো এক ভয়ে ঠিকরে বেরিয়ে এসেছে। যতটা দেখা যাচ্ছে তার বেশিরভাগটাই চোখের সাদা ভাগ। মনির ওপরের কোঠরে হারিয়ে গিয়েছে যেন। কিছুক্ষণের জন্য ভয়ে বিহুবল হয়ে গিয়েছিল গৌরী। ভয়ে গলা শুকিয়ে গেছে তার, এক বিন্দুও আওয়াজ বেরোচ্ছে না। পাটা পাথরের মতো ভারী হয়ে গেছে। পালিয়ে যাওয়ার উপায় নেই। হঠাৎ মনে হলো বৃদ্ধা যেন গৌরীর উপস্থিতি টের পেয়েছে। ডান হাতে আকুলভাবে বাড়িয়ে দিয়েছে গৌরীকে, সাহায্য চাইছে যেন। কি এক অলৌকিক টানে এগিয়ে গেল গৌরী। সে চায় না যেতে, তাও সে এগিয়ে যাচ্ছে এক পা করে।
বৃদ্ধার সামনে পৌঁছাতে হাত বাড়িয়ে বৃদ্ধার হাতটা ধরতেই বৃদ্ধা শূন্য থেকে পড়ে গেল নিচে। সেই গোঙানির আওয়াজ বন্ধ হয়েছে। ঠিকরে বেরিয়ে আসা চোখ দুটো বন্ধ হয়েছে এতক্ষণে। অচেতন হয়ে পড়ে আছে বৃদ্ধা। এতক্ষণে সম্বিত ফিরে এসেছে গৌরীর। তারও স্বরে চেঁচিয়ে উঠল সে। গৌরীর আওয়াজ প্রথমে শুনতে পেয়েছিল লক্ষণ মাঝি। সে আওয়াজ দিতে সবাই ছুটে এলো জঙ্গলের ভেতরে। গৌরীকে খুঁজে পেতে অসুবিধে হলো না। দেখল গৌরী ভয়ে সাদা হয়ে গিয়েছে। বৃদ্ধা তখন কোনো রকমে উঠে বসেছে এবং গৌরীকে দেখে খিকখিক করে হাসছে। ফোকলা দাঁতে সে বলল, মুখী ভয় পাস কেন? আমি কি তোর ঘাড় মটকাবো নাকি? সবাই এলে গৌরী একটু সাহস পেল। কোনো রকমে উঠে সুখদেবের হাত ধরে একটা অন্য গাছের তলায় গিয়ে বসল। লক্ষণ মাঝি বলল, এ তো 7 জেলে গায়ের মেছো বুড়ি, এ এখনো বেঁচে আছে? সুশান্তর সাগরেদ শম্ভু বলল, এ না মরে গেছিল। ডাইনি মন্ত্র জানতো বলে তাড়িয়ে দিয়েছিল গ্রাম থেকে, সেটা শুনছি। মায়ের কাছে সুখদেব বসেছিল। মেছো বুড়ি নাম শুনে এগিয়ে এলো দেখতে। মেছো বুড়ির গল্প সে অনেক শুনেছে। ও নাকি কম বয়সীদের থেকে মন্ত্র দিয়ে বয়স চুরি করে নিত, তাই বেঁচে ছিল অনেক বছর। ওর বয়সের গাছ পাথর নেই। কেউ কেউ বলে 120 বছরের ওপর বয়স। বছরখানেক আগে হঠাৎ করে বেপাত্তা হয়ে যায়। সুখদেবকে দেখে বুড়ি ফ্যাঁস ফ্যাঁসে গলায় বলল, বাবা 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 বাবা, বেশ বানিয়েছিস তো চেহারাখানা, যেন আমার কালো মানিক। থাকবি আমার কাছে? গৌরী পেছন থেকে চেঁচিয়ে বলল, সুকে এদিকে আয়। উঠে বসেছে গৌরী। ভয়ের ভাবটা কেটেছে এতক্ষণে। এগিয়ে এসে বলল, এই বুড়ি এখানে এত দূর এলো কি করে? মেছো বুড়ি সেই রকমই হেসে হেসে বলল, বলবো, সব বলবো। চল আমার সাথে চল, এই একটু দূরেই থাকি আমি। ভালো ভালো মাছ আছে, আয় আয়। মধু খোঁজার মন্ত্র আমি জানি। একা হলে হয়তো কেউই যেত না, কিন্তু এতজন আছে। একটা এইটুকু বুড়িকে ভয় পাওয়ার কোনো কারণ খুঁজে পেল না কেউ। বিশেষ করে এই কদিন শুধু শুকনো খাবার খেয়ে আছে। একটু ভালো ভাজা মাছ পেলে মন্দ কি? তার উপর মধুর খবরও যদি পায়। কালিম মিয়া শান্ত হয়ে দাঁড়িয়েছিল। কাঁধ অব্দি জলে ডুবে গেছে। চেঁচিয়ে হতবম্ব হয়ে গিয়েছে সে। চেষ্টা করছে সামনে একটা লতাকে কোনো রকমে হাত করার। খুব সরু একটা লতা, ধরতে পারলেও যে উঠতে পারবে এমন আশা নেই। মনে মনে তার আসন্ন লগ্নের কথা স্বীকারই করে নিয়েছে সে। এইভাবে তাহলে তার জীবনের শেষটা লেখা ছিল। মন্দ নয়, জঙ্গলের লোক জঙ্গলেই হারিয়ে যাবে। হিসেব করে দেখে নয় নয় জীবনের 65টা বছর কাটিয়ে ফেলেছে সে। আর কত? কিন্তু তবুও নাতির কথাটা খুব মনে পড়ছে। ছোট নাতি সবে নানা নানা বলতে শুরু করেছে। আর একবার যদি দেখা যেত। ছেলে বউয়ের সাথে খুব একটা সদ্ভাব না থাকলেও তাদের যদি আরেকবার। হায় আল্লাহ, মুখ অব্দি জলে ডুবে এসেছে। আর স্থির থাকতে পারছে না। সবাই তাকে শেষ সময় ছেড়ে চলে গেল। কেউ কি নেই তাকে বাঁচানোর? ছটপট করতে শুরু করলো কলিম। সাথে সাথেই যেন এক হাত গভীরে টেনে নিল চোরাবালি। ব্যাস, আর কয়েক মুহূর্ত সব কষ্ট শেষ হয়ে যাবে। ফতিমা অনেক দিন অপেক্ষা করে আছে জান্নাতে।
দম প্রায় শেষ হয়ে এসছে এমন সময় হঠাৎ চুলের ওপর হ্যাঁচকা টান লাগলো কলিমের, আর এক ধাক্কায় উঠে এলো একদম ওপরে। মিনিট 10 হেঁটে সবাই পৌঁছালো বুড়ির ডেরায়। দ্বীপের দুই পাশে দুই খালকে যোগ করেছে একটা সরু নালা, তারই পাশেই একটা ঝোপঝাড় দেওয়া গুহার মধ্যে ডেরা বেঁধেছে বুড়ি। সেখানে ঢুকতে ঢুকতে বলল, আমার চেলাটা মরণ দশা কোথায় যে পালিয়েছে, দুদিন ধরে একে খুঁজে পাচ্ছি নে। নাকি নাকি ওরা টেনেছে, কে জানে। লক্ষণ মাঝি জিজ্ঞাসা করল, ওরা মানে? বাঘে টেনেছে নিশ্চয়ই। বুড়ি হেসে বলল, ওকে আবার বাঘে খাবে কি রে বলদ? বাঘে খাবে তো তোকে। ফুঁসে উঠল সুশান্ত, বলল, মুখ সামলে কথা বল বুড়ি। ভয় না পেয়ে হেসে উঠল বুড়ি, বলল, কেন হরিণ মেরেছিস, গাছ কেটেছিস, বনের ক্ষতি করেছিস? বনের রাজা সে কি ছেড়ে দেবে? গুহার মধ্যে আলোর আনাগোনা খুবই কম। একটা ধুনি জ্বলছে, বিচ্ছিরি গন্ধ। এই গন্ধে খাবার মুখে রোচে না, তবু খিদেতে তাই খেলো অনেকে। গৌরীর হাতের মাছ হাতেই রইল। বুড়ির ডেরা তার আর ভালো লাগছে না। কত রকম আঁক কাটা পশুর হাড়, মানুষের মাথার খুলি, আর শুকিয়ে যাওয়া ফুলে ভর্তি গুহার নানান কোণা। একটা ছোট মশাল জ্বলছে গুহার দেওয়ালে, তাতে কিছুটা অন্ধকার কেটেছে। খাওয়া শেষে লক্ষণ বলল, চলো এবার উঠি, আজ রাত পোহালেই পূর্ণিমা, তারপর আর মধু পাবনি। মৌমাছিরা সব মধু খেয়ে নেবে। চলো চলো। চল, আমি এবারে যাই। তোদের কিন্তু বড় বিপদ। কিসের বিপদ? আমল যা দুনুক লোকুদা হলো, শুনিসনি? জানিস না কে নিয়েছে? কেমন একটু রহস্য করে বলল বুড়ি। কে নিয়েছে? ভয়ার্ত গলায় জিজ্ঞাসা করল সুশান্ত। যে তোদের মধু চুরি করে এত দূর গভীরে টেনে নিয়ে এসেছে সে। কি যাতা বলছিস বুড়ি? কার কথা বলছিস? 3 সতীন আর নিশি। যেন নাম করতে নেই এমন ভাবে চুপি চুপি বলল বুড়ি। অদ্ভুত এক নিস্তব্ধতা ছেয়ে এলো ওদের মনে। গৌরীর বুকটা ভয়ে থেমে গিয়েছে। এই তোদের মতোই কিছু কালে সাপ তাদের সাড়ান দিয়ে গেছে বলে উঠে কি একটা আনতে গেল বুড়ি। হা ভগবান! তুমি জানো না কি কিছু বাউলেদা? হ্যাঁ, শুনেছি। 100 দ্বীপের রাজা কালাচাঁদ হালদার একবার 3 বউ নিয়ে বাজরা করতে যাচ্ছিলেন। এমন সময় জলদস্যুরা হামলা করে। তখন 3 সতীন রাজার প্রাণ বাঁচাতে রাতের অপদেবী নিশির ডাক দেয়। নিশি রাজার জীবনের বদলে চায় 3 বউয়ের আত্মা। কাপুরুষ রাজা নিজের প্রাণ বাঁচাতে 3 সতীনকে নিশির হাতে তুলে দেয়। রাজা সেবারের মতো বাঁচলেন ঠিকই, কিন্তু সে ক্ষণিকের। রাজার রাজ্যে রক্ততাণ্ডব চালায় 3 সতীন আর নিশি। সেই থেকে এদের একসাথে বলে রক্ত নিশি। তাদের প্রথম বলি রাজা, তারপর যারা জঙ্গলে যেত তাদের টেনে নিয়ে যায় নিজেদের দ্বীপে, আর তাদের রক্ত দিয়ে বানায় চাক, ঠিক মৌচাকের মতো দেখতে। শোনা যায় বহু বছর আগে এক ভৈরবী তাদের কাবু করে এক গাছে বন্দি করে রাখে। সেই বাঁধন খুলে গেছে। বছরখানেক আগে এক মাঝি আমাকে একটা পুঁটুলি দিয়ে বলে কি না চোরা শিকারীরা সেই মন্তর কেটে দিয়েছে।
সবাই মরেছে, শুধু সে কোনোভাবে প্রাণ নিয়ে ফিরেছে। সেই থেকে আমিও সুযোগ খুঁজছি। রাগে গড় গড় করে উঠল বুড়ি। আর যদি ঠিক সময় ওলমুখী এসে আমার হাত না ধরতো, তাহলে তো আমাকে মেরেই ফেলতো 103। কিন্তু তোকে মারবে কেন বুড়ি? শুনেছি তো নিশি শুধু মরদদেরই মারে। কারণ ও বুঝে গেছে, যদি ওকে কেউ আটকাতে পারে তো সে আমি। তো তুই এতদিন আটকাসনি কেন? আটকাতে পারলে কি আর আটকাতুম না? তখন ওদের ক্ষমতাও কম ছিল, এখন ক্ষমতা অনেক বেড়েছে। অত দূর থেকে এখানে বান মারছে, ওদের ডাঙায় যেতে হবে। ওরা আরো দক্ষিণে থাকে, সে ডাঙা কোথায় আমি জানি না। সেই কবে থেকে খুঁজছি, তার ওপর আমার চেলাটাকেও ওরাই নিশ্চয়ই ভুলিয়ে নিয়ে চলে গেছে। আমি বুড়ি মানুষ, আমি কি আর নৌকো বাইতে পারি? আজ ভোর রাতে মনে হলো যেন সে ফিরেছে। নিজের কানে শুনলুম, আমাকে ডাকলো। সেই ডাক শুনেই তো এগোচ্ছিলুম, কিন্তু তার মাঝেই সতীনের মন্ত্রে বাঁধা পড়লুম। আর কিছুক্ষণ থাকলে আর আমায় জ্যান্ত পেতিস না। তাহলে আমাদের মারেনি কেন এখনো? বুড়ি হেসে বলল, আমি হলুম শত্রুর, আর তোরা শিকার, মানে ওদের খাবার। খাবারকে কি রাস্তাঘাটে মেরে ফেলে, ঘরে ডেকে। চুপ কর বুড়ি, আমরা আরো দক্ষিণে যাব। যাবি তো চল। সবাই মিলে নৌকার কাছে ফিরে আসতে দেখল কলিম মিয়া একাই দাঁড়িয়ে আছে উদাসভাবে। কলিম যে এতক্ষণ ওদের সাথে ছিল না এটা কেউই খেয়াল করেনি। এমনকি লক্ষণ মাঝি কলিমের কাছে লোক হয়েও খেয়াল করেনি। লক্ষণ মাঝি এগিয়ে এসে কলিমকে বলল, ওই কলিম মিয়া নাই ছিলে নাকি? এদিকে এক ব্যাপার হয়েছে। কলিম শীতল দৃষ্টিতে তাকালো লক্ষণ মাঝির দিকে, রহস্যময় গলায় বলল, গল্পের সময় নেই বাউলে ভাই, বইটা তোলো, মধুর সন্ধান পেয়েছি। মধুর সন্ধান পাওয়া গেছে, এর থেকে বড় সুসংবাদ মধু সংগ্রহকারীদের কাছে আর কি বা থাকতে পারে। সকলেই যে যার নৌকায় উঠল। সুখদেব গৌরীর কাছে উঠতে যাচ্ছিল, কিন্তু ছোট নৌকায় গৌরীর সাথে বুড়ি উঠল বলে গৌরী সুখদেবকে বলল বড় নৌকায় যেতে। সুখদেবের প্রতি বুড়ির দৃষ্টি ভালো ঠেকছে না তার। লক্ষণ মাঝি বৈঠা নিল, বাপিও তুলে নিল আরেক জোড়া। কলিম মিয়াকে দেখে লক্ষণ মাঝির কেমন যেন অদ্ভুত ঠেকছে, কেমন যেন ঘোলাটে চাহনি। গৌরীকে কাছে টেনে বুড়ি বলল, আমায় এমন কড়া নজরে দেখিস কেন ওলমুখী? তুই আমার জান বাঁচিয়েছিস, সময় এলে সেই ঋণ আমি ঠিক শোধ করব, দেখিস। দুই নৌকা দক্ষিণে গভীর থেকে গভীরতর জঙ্গলে ঢুকে গেল। এই দিকে সচরাচর কেউ আসে না। সরু খালের দুই পাশে ডাঙার গাছ এত লম্বা হয়ে ঝুঁকে গেছে যেন ওপরে গাছ লতা পাতার একটা ছাদ হয়ে গেছে। সূর্যের আলোও ঢুকছে না। দুপুর গড়িয়ে কখন যে বিকেল হলো বোঝা গেল না। মাঝিরা অস্থির হয়ে পড়েছে, কিছু খাওয়া হয়নি সেই সকালের পর থেকে। অন্ধকার ঘনিয়ে আসছে, তার মাঝেই বুড়ি একটা ছড়া আউড়ে যাচ্ছে। আধার রাতে জ্যোৎস্না কাঁদে, কাঁদে দ্বীপের রাজা, কা পুরুষের বিচার হবে, হবে কঠিন সাজা। 3 সতীনে হল্লা করে, এখন উপায় কি?
দোর খুলো না, দোর খুলো না, বাইরে রক্ত নিশি। তুই ঠিক আছিস বাপ? কাঁপা কাঁপা গলায় জিজ্ঞাসা করল গৌরী। এবার সুখদেব বিরক্ত হলো না, মিনমিনে গলায় বলল, আছি আছি। বুড়ি অদ্ভুতভাবে গৌরীকে মাঝে মধ্যেই শুঁকছিল। এবার ফ্যাসফ্যাসে গলায় বলল, তোর ছেলে এত দামড়া কেউ বলবে? ভরা যৌবন তোর গতরে, কি যে নেশাই যৌবনের। আবার হিহি করে হাসল তার স্বভাব সিদ্ধ ভঙ্গিমায়। তারপর আবার বলল, তা বলি, তোর ছেলেটা বড় নধর রে, আমার কপিলার বাচুরিটির মতো। আমায় দিবি? আবার বুড়ির সেই খ্যানখ্যানে হাসি। এই গভীর জঙ্গলে, এই অচেনা পরিবেশেও মুখে ভয়ের চিহ্ন মাত্র নেই। যেন জানি কি হচ্ছে বা কি হতে চলেছে। নৌকা দুটি এগিয়ে চলেছে, বৈঠা টানা ছাড়া আর কোনো আওয়াজ নেই এখানে। এমনকি জঙ্গলের পশু পাখির যে স্বাভাবিক চিৎকার থাকে তাও বন্ধ। মনে হয় যেন এদিকের সমস্ত পাখি, সমস্ত পশু হঠাৎ স্তব্ধ হয়ে গিয়েছে। কিসের এক ভয়ে চুপ করে আছে সবাই। কথাটা মনে হতে লক্ষণ মাঝির বুকে আরো জোরে কেউ হাঁপড় টানতে লাগলো। বড় নৌকাকে উদ্দেশ্য করে বলল, ওই গো কলিম মিয়া, এ কোথায় নিয়ে এলে আর কদ্দূর? কলিম মিয়া এবার নৌকার উপর উঠে দাঁড়ালো। আড়ষ্টভাবে লক্ষণ মাঝি দেখল তার চোখ নিশাচরের মতো জলজল করছে। আনন্দে দুলতে দুলতে বলল, ভয় পেও না, ভয় পেও না, ওই ওই যে আসছে। হঠাৎ পাশের দিক থেকে ঝোপঝাড় খুব জোরে নড়তে লাগলো। কেউ যেন দৌড়ে আসছে। কি দৌড়ে আসছে বোঝার আগে এক ভয়ানক বাঘ গর্জন করে ঝাঁপিয়ে পড়ল সামনের বড় নৌকাটায়। কলিম মিয়া যেন এর জন্য তৈরি হয়েছিল। সামনের নৌকাটার টাল সামলাতে না পেরে উল্টে যাওয়ার আগেই ঝাঁপ দিল পেছনের নৌকার দিকে। কোনো স্বাভাবিক মানুষ এই রকম ঝাঁপ দিতে পারে না। কি যেন ভর করেছে কলিম মিয়াকে। এক পাশবিক উল্লাসে মুখ বিকৃত হয়ে গেছে। কোমরের কোঁচড় থেকে টেনে বের করেছে ছোড়া। ছোট নৌকার উপর লাফিয়ে নামতে দুলে উঠল নৌকাটা। লক্ষণ মাঝি বা গৌরী কিছু বোঝার আগে কলিম মিয়া হাতের ছোড়াটা বসিয়ে দিল বুড়ির বুক লক্ষ্য করে। চিৎকার করে উঠল বুড়ি। কোনো এক মত্ত নেশায় কলিম মিয়া হাসতে হাসতে জলে নেমে ঢুকে গেল জঙ্গলে। সামনের নৌকা বাঘের ওজন সামলাতে না পেরে উল্টে গিয়েছে। ভয়ে চিৎকার করে চলেছে সবাই, আর সেই সাথে কান ফাটানো বাঘের গর্জন। দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে সবাই ডাঙায় উঠে দৌড় দিল বনের মধ্যে। ভরা পূর্ণিমার চাঁদ উঠেছে আকাশে। বাঘটাও এবার ডাঙায় এসে দাঁড়ালো। গৌরী উন্মত্তের মতো নৌকা থেকে নেমে এলো ডাঙায়। সে দেখল সুখদেব বড় নৌকা থেকে ঝাঁপিয়ে নেমে কোনো দিকে না তাকিয়ে বনের মধ্যে সোজা ঢুকে গেল। সেও পিছু নিতে যাচ্ছিল, কিন্তু বাঘটা তার আগেই নেমে পড়েছে ডাঙায়। জ্যোৎস্না আলোতে ভয়ানক লাগছে তাকে। এত বড় বাঘ আগে কখনো দেখেনি সে। চোখগুলো আগুনের মতো জ্বলছে। চাঁদের দিকে তাকিয়ে আবার হুঙ্কার দিয়ে উঠল বাঘটা। কেমন যেন করুণ সেই আওয়াজ। বনের রাজা কাঁদছে, তার সাহায্য চাই।
তারপর গা থেকে জল ঝেড়ে বনের দিকে যাবে এমন সময় গর্জে উঠল বন্দুক। পেছনে বন্দুক হাতে দাঁড়িয়ে আছে সুশান্ত। বাঘ ঘায়েল হয়েছে ঠিকই, কিন্তু মরেনি। এই সময় সুশান্ত আরো একটা গুলি ঠিকঠাক মারতে পারলে হয়তো মরে যেত, কিন্তু সুশান্ত গুলি চালাবার আগেই গৌরী ঝাঁপিয়ে পড়ল সুশান্তর ওপর, কেড়ে নিল বন্দুক, বলল, এনে মারবেন না বাবু, এ কষ্টে আছে, রক্তনিশি মন্ত্র করেছে। রাগে মুখটা হিংস্র হয়ে উঠল সুশান্ত। হয়তো গৌরীকে মেরেই ফেলত, কিন্তু সময় নেই। বাঘটা উঠে দাঁড়িয়েছে। এবার আর ছাড়বে না সুশান্তকে। সুশান্ত গৌরীকে ধাক্কা দিয়ে সরিয়ে দৌড়ে ঢুকে গেল বনে। বাঘ ঘুরে তাকালো গৌরীর দিকে। গৌরী ভেবেছিল তাকে আক্রমণ করবে, কিন্তু করল না। বুড়িকে টেনে ডাঙায় তুলেছে কার্তিক আর লক্ষণ মাঝি, কিন্তু ডাঙায় উঠে বাপি কার্তিক আর দাঁড়ালো না। বলল, মাফ কর বাউলে ঘুরে, আর দাঁড়াবো না, আবার বাঘ আসবে। লক্ষণ পালাতে পারল না। যখন মানুষকে ছেড়ে সে পালায় কি করে? বুড়ি বলল, তোর মনখানা বড্ড বড় রে, তোকে রক্তনিশি ক্ষমা করে দেবে, মুক্তিও দেবে, দেখিস তোকে আর কবচে আটকে রাখবে নে। তুই যা, জ্যোৎস্না দিয়ে চলিস। যতক্ষণ পূর্ণিমার জ্যোৎস্না তোর গায়ে লেগে আছে, ততক্ষণ নিশি তোর কিচ্ছু করতে পারবে নে। সুখদেব জঙ্গলের ভেতরে এসে থমকে দাঁড়ালো। মা কই? মাকে একা ফেলে চলে এলো যে? সে কি এমনই কাপুরুষ? মরতে হলে মায়ের সাথেই মরবে। মুখ ফেরালো সুখদেব, কিন্তু পেরোবার আগেই দেখল পাগলের মতো ছুটে আসছে কলিম মিয়া। তার হাতে খোলা একটা ছোড়া। সুখদেব যদিও জানত না যে কলিম মিয়া বুড়িকে ছুরি মেরেছে, কিন্তু তাও সে ভয় পেল। কলিম মিয়ার চোখ নেকড়ের মতো জ্বলছে। একটা ঝোপের আড়ালে গা ঢাকা দিল সুখদেব। ভেবেছিল তাকে না দেখতে পেয়ে সে চলে যাবে, কিন্তু কলিম মিয়া তার কাছে এসে দাঁড়িয়ে পড়ল। বাতাসের গন্ধ নিচ্ছে সে। ভয়ে নিঃশ্বাস বন্ধ করে আছে সুখদেব, কিন্তু তাও কলিমের হাত থেকে রক্ষা পেল না। এক লাফে সুখদেবের সামনে এসে দাঁড়ালো। হাতের ছোড়াটা ফেলে দিয়ে দুই হাতে তার চুলের মুঠি ধরে টেনে বের করল ঝোপ থেকে। সুখদেবের ক্ষমতা কলিমের থেকে অনেক বেশি, কিন্তু তাও কলিম মিয়া অবলীলায় সুখদেবকে কাঁধে তুলে চলল জঙ্গলের ভেতরে। ভয়ে চিৎকার করে উঠল সুখদেব। বাঘটা চলে যেতে গৌরী জঙ্গলের দিকে ছুটল। এত বড় জঙ্গলে সুখদেবকে খুঁজে বের করবে কিভাবে? কিন্তু বের করতে পারবে না ভেবে কি আর বসে থাকা যায়? ছেলের বিপদ সারা শরীর জুড়ে টের পাচ্ছে সে। ছুটতে ছুটতে দম ফুরিয়ে আসছে গৌরীর, কিন্তু থামলে চলবে না। হঠাৎ শুনতে পেল একটা আর্তনাদ। সুখদেবের গলা। শব্দ লক্ষ্য করে এগিয়ে গেল গৌরী। একটা ঝোপের কাছে কিছু একটা চকচক করে উঠল। কাছে যেতেই দেখল কলিম মিয়ার হাতের সেই ছোড়াটা। বুড়ির কালো রক্ত এখনো লেগে আছে তাতে। ছোড়াটা হাতে তুলে এগোতে যাবে এমন সময় শুনতে পেল এক নারীর কড়াল চিৎকার। এমন ভয়ানক আওয়াজ সে কখনো শোনেনি, তবে গল্প শুনেছে নিশির ডাকের। সেই সাথে শুনল 3 সতীনের হাসি। হঠাৎ জঙ্গলের গাছপালা থেকে লক্ষ লক্ষ মৌমাছি উড়ে গেল আকাশের দিকে। জ্যোৎস্নার চাঁদ যেন ঢাকা দিয়ে দিতে চায় ওরা। জ্যোৎস্নার যে সামান্য রশ্মি
জঙ্গল ভেদ করে আসছিল, এখন তা বন্ধ হয়ে গেল। নিরবিচ্ছিন্ন অন্ধকার, আর তারপরে শুনতে পেল আর্তনাদ, পুরুষের আর্তনাদ। যত জোরে পারা যায় এগিয়ে যাওয়ার চেষ্টা করলো গৌরী, কিন্তু অন্ধকার, ভয়ানক অন্ধকার। অপেক্ষা করতেই হবে যতক্ষণ না চোখ সরে যায় অন্ধকারে। বড় বড় নিঃশ্বাস পড়ছে গৌরীর। সব সময় মনে হচ্ছে কে যেন আছে কাছাকাছি, শুধু আধার বলে দেখা যাচ্ছে না। একটু পরে হালকা হালকা নজরে আসতে লাগলো সব। কই, কেউ তো নেই। হাতড়ে হাতড়ে এগিয়ে গেল গৌরী। হঠাৎ কেউ যেন হিস হিসে স্বরে ডেকে উঠল, এদিকে আয়, এদিকে। চমকে তাকিয়ে দেখল অন্ধকারের মধ্যে একটা ছোট্ট ছায়া মূর্তি বসে আছে। কাছে এগিয়েও মুখটা দেখতে পেল না ঠিক করে। আর একটু এগোতে যাবে এমন সময় সেই ছায়াটা বলল, দাঁড়া, আর এগোস না, এখন আমাকে দেখতে নাই। গৌরী ভয়ে ভয়ে জিজ্ঞাসা করল, কে 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 ওখানে? সেই অদ্ভুত গলায় আওয়াজ এলো, কেন রে ওলামুখী, বলেছিলুম না আমি ঠিক কথা রাখবো। তুই এখনো বেঁচে আছিস? বুড়ি বিরক্ত হয়ে বলল, চুপ কর হতভাগী। শোন, আমাদের নৌক হয়ে ফিরে যা। ওখানে আমার পুঁটলির মধ্যে দেখবি একটা লোহার গজাল আছে, আর 3টে ভুদু পুতুলও আছে, আর একটা লাল সুতো আছে। ওটা নিয়ে দক্ষিণের একটা সুন্দরী গাছ আছে, ওইখানে চলে যাবি। দেখবি গাছটা চাঁদের আলোয় ভাসছে, আর আমি এইভাবে নিচে বসে আছি। শোন, তাড়াতাড়ি করবি, আমি কিন্তু বেশিক্ষণ থাকতে পারবো না। গাছের চারিদিকে লাল সুতোটা 13 বার ঘোরাবি। পরের দুবারে 3 সতীনের মন্ত্রপুত ভুদু 3টে বেঁধে দিবি। তারপর এই বড় লোহার গজালটা গেঁথে দিবি গাছের গায়ে। যা, এবার তাড়াতাড়ি কর দেখিনি। আর হ্যাঁ, নিশি বন্দি হলে ওর কবচ খসে পড়বে, সেটা আমার ডেরার দুনির আগুনে ফেলে দিবি। কিন্তু আমার ছেলে যে জঙ্গলে, ওকে ছাড়া আমি যাব কি করে? বুড়ি একইভাবে বলল, তুই ছেলেকে বাঁচাবি কি করে? ও যদি নিশির খপ্পরে পড়ে তো তুই ওকে এমনিতেই বাঁচাতে পারবি না। যা বললাম তাড়াতাড়ি কর। নিশিকে যত তাড়াতাড়ি বাঁধতে পারবি তোর ছেলের জন্যে তত ভালো। গৌরী ইতস্তত করছিল, বুঝতে পারছিল না বুড়ির কথা শোনা ঠিক হবে কিনা। ও বলল, কিন্তু জ্যোৎস্না তো ঢাকা দিয়ে দিয়েছে মৌমাছিতে। বুড়ি ঝাঁঝিয়ে উঠে বলল, তোরা মধু ভাঙিস আর মৌমাছি সরাতে জানিস নে। তোর ছেলেকে বাঁচাতে চাইলে তাড়াতাড়ি কর, আর কিন্তু সময় নেই। গৌরী ইতস্তত করলেও আর দাঁড়ালো না, ছুটল নৌকার উদ্দেশ্যে। মৌমাছি তাড়াতে যে পারত সেই কলিম মিয়াকে ভূতে পেয়েছে। বাউলে ঠাকুর পারে কিনা কে জানে, পারলেও তাকে খুঁজবে কি করে। সুখদেব শেষ চেষ্টা করল বাঁচার। শক্ত হাতে ধরল একটা গাছের ডাল, হ্যাঁচকা টানে করিমের হাত থেকে নিজেকে ছাড়িয়ে ছুটল প্রাণপণে। কলিম একবার পেছনে নেওয়ার চেষ্টা করল, সেই সময় শুনল নিশির সেই আওয়াজ। কলিম সোজা হয়ে দাঁড়ালো, তারপর আস্তে আস্তে ঢুকে গেল জঙ্গলে।
নিজের ইচ্ছায় একটা গাছের সাথে ঠেস দিয়ে দাঁড়ালো। গাছের লতা পাতায় বাঁধা পড়ল সে, আর গাছের ওপর আস্তে আস্তে জমতে শুরু করলো রক্তচাক। কার্তিক আগে আগে হাঁটছিল, বাপি পেছনে। হঠাৎ কার্তিক খেয়াল করল বাপি নেই। চাপা গলায় দুবার ডাকলো ঠিকই, কিন্তু সাড়া পেল না। হন্যে হয়ে এদিক ওদিক খুঁজল বাপিকে। হঠাৎ শুনতে পেল হাতের চুড়ির খন খন আওয়াজ, আর তারপরেই শুনল ঝুনুক ঝুনুক শব্দে কেউ হেঁটে বেড়াচ্ছে। কার্তিক জানে এর মানে কি, পালাতে হবে তাকে, কিন্তু তা আর হলো না। দেখল সামনে একটা লাল রঙের কি উড়ে আসছে। এগিয়ে যেতে বুঝল আসলে সেটা আঁচল, আর আঁচলের অধিকারিণী পেছন ফিরে কি যেন দেখছে মন দিয়ে। ভাবল পায়ে পায়ে সরে যাবে, কিন্তু পা ফেলতেই যেন টের পেল নারী শরীরটা আস্তে আস্তে ঘুরে দাঁড়ালো। কার্তিকের পা অচল হয়ে গিয়েছে, সে তাকাতে পারছে না। সামনে দাঁড়িয়ে এক সতী, ঠিক যেমন আগে গল্পে শুনেছে। মুখের চামড়াটা খুলির সাথে চেপে বসেছে, মাথাটা ঘোমটায় ঢাকা, কিছু লম্বা এক দু গাছা চুল সামনে এসে পড়েছে। চোখ দুটো হারিয়ে গেছে অক্ষি কোঠরে, কিন্তু কোঠরের ভেতরে মণি দুটো জ্বলন্ত অঙ্গারের মতো জ্বলছে। সারা শরীরে নানান সোনার গয়না, তার হিংস্র মুখ দিয়ে গড়িয়ে পড়ছে রক্ত। কার্তিক আর একবার পালাবার কথা ভাবল, কিন্তু ততক্ষণে সে শাড়ির আঁচলে বাঁধা পড়েছে। সতীনের পিছে পিছে সেও এগিয়ে। হঠাৎ শুনতে পেল নিশির ভয়ানক ডাক। আস্তে আস্তে জ্ঞান লোপ পাচ্ছে তার। একটু পরেই কার্তিক একটা গাছে বাঁধা পড়ল। কার্তিক খেয়াল করল শুধু সেই নয়, বড় নৌকার বেশ কয়েকজন মাঝি এবং সুশান্ত সাগরেদরা একইভাবে বাঁধা আছে। আর আছে কলিম মিয়া, তার পাশেই বাপি। সবার মাথার ওপর ডালে জমা হচ্ছে রক্তের চাক। একবার বাপিকে ডাকলো, মনে হলো যেন সে এখনো বেঁচে আছে, কিন্তু গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না ওর। উপরে মৌমাছি আটকে রেখেছে জ্যোৎস্নাকে। একটা ফাঁকা জায়গার গায়ে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে তিনজন সতীন। একটু দূরে দুই হাত তুলে উপরের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে নিশি, যেন মৌমাছিদের আদেশ দিচ্ছে। মাথায় একই রকম ঘোমটা, গলায় একটা কবচ। অন্ধকারেও যেন একটা দ্যুতি বেরোচ্ছে কবচ থেকে। নিশি যেন অন্ধকার দিয়ে বানানো একটা শরীর, তাতে লাল শাড়ি পরানো। মুখে এবং শরীর থেকে ছোট ছোট সাদা টিপ তারার মতো জ্বলছে, যেন লাল শাড়িতে মোড়া এক রাত্রি। শাড়ির লাল আঁচল অজগর সাপের মতো কাঁধের ওপর উঠছে। শরীর ভালোভাবে দেখতে পাওয়া মুশকিল, তবে ভালোভাবে দেখলে বোঝা যায় লম্বা লম্বা দুটো হাত, দুটো হাতে লাল পালা। হাতের আঙুল, আঙুলের শেষে লম্বা সাদা নখ। ওপর থেকে মুখ নামিয়ে নিশি তাকালো কার্তিকের দিকে। চোখ দুটো জ্বলছে, যেন চোখ থেকে বেরিয়ে আসতে চায় আগুনের হলকা। ঠোঁট দুটো ক্রমে দুই পাশে বিস্তৃত হয়ে ফুটে উঠেছে উল্লাসিত হাসি। মুখের ভেতরে অন্ধকার গহ্বরের মুখে হাঙরের মতো অবিন্যস্ত দাঁত। তার দিকে এগিয়ে আসছে নিশি। আর তাকিয়ে থাকতে পারল না কার্তিক। আধার ঘনিয়ে এলো তার চোখে। লক্ষণ মাঝি পায়ে পায়ে এগিয়ে যাচ্ছিল বনের দিকে। সে কি করবে বুঝতে পারছিল না। কাকেই বা খুঁজবে বনে? শুধু বাঘের ভয় নয়, সাথে আছে সেই নিশি। এখন নৌকা নিয়ে পালিয়ে যাওয়া বুদ্ধিমানের কাজ বটে, কিন্তু একা একা এইভাবে পালিয়ে যেতে তার পৌরুষে বাঁধে।
ভাবল রাত কাটলে অন্তত সকালে একবার দেখে তারপর ফেরার কথা ভাববে। সে বুড়ির কথা শুনল। একটা ফাঁকা জায়গায় এসে দাঁড়ালো যেখানে জ্যোৎস্না আছে। বুড়ি যখন বলেছে তখন নিশি নিশ্চয়ই জ্যোৎস্না এড়িয়ে চলে। কিন্তু বেশিক্ষণ সেই সৌভাগ্য হলো না তার। হঠাৎ নিশির বিকট হুঙ্কার শুনতে পেল। তারপরেই দেখল বন থেকে হাজার হাজার মৌমাছি উড়ে গিয়ে ছেয়ে ফেলল আকাশ। এতক্ষণে লক্ষণ মাঝি বুঝল কেন মৌচাক শূন্য ছিল। সব মৌমাছি নিশির মন্ত্রে বশ হয়ে এখানে এসেছে। এখন যদি রাতটুকু বেঁচে থাকতে হয় তাহলে তাকে এই মৌমাছি সরাতে হবে। গৌরী নৌকার কাছে এসে একটু খুঁজতেই পেয়ে গেল সেই পুঁটুলিটা। সেটা নিয়ে ছুটতে শুরু করলো বনের দক্ষিণের দিকে। এমন সময় পেছন থেকে ডেকে উঠল লক্ষণ মাঝি। গৌরী ঠাকুরন, কোথায় যাচ্ছ? লক্ষণ মাঝিকে দেখে ধরে প্রাণ এলো গৌরীর। হাঁপাতে হাঁপাতে কেঁদে ফেলল। বলল, বনবেবীর অশেষ কৃপা বাউলে ঠাকুর তোমাকে এখনো বাঁচিয়ে রেখেছে। তোমাকে এই মৌমাছি সরাতে হবে, না হলে কেউ বাঁচবে না। আমি জানি, কিন্তু তুমি যাচ্ছ কোথায়? কাজ আছে, বুড়ি উপায় দিয়েছে। আর দাঁড়ালো না গৌরী, ছুটে দক্ষিণের দিকে চলল। কতক্ষণ ছুটতে হবে কে জানে। চাঁদের আলো না উঠলে কি গাছ চিনতে পারবে? সুন্দরী গাছ তো এখানে একটা নয়, অনেক। এক জায়গায় সে থামল। দেখল ফাঁকা জায়গায় একটা বিশাল আকার সুন্দরী গাছ। অনেক পুরনো হবে নিশ্চয়ই। এই কি সেই গাছ? কই, বুড়িকে তো দেখতে পাওয়া যাচ্ছে না। ইতস্তত করে এগিয়ে যাবে এমন সময় ফ্যাঁস ফ্যাঁসে গলায় বুড়ি বলল, কই যাস রে ও লোমুকি, এদিকে আয়। গৌরী দেখল গাছটার থেকে বেশ কিছু দূরে সেই ছোট্ট একটা ছায়ার মতো বসে আছে বুড়ি। বলি তাড়াতাড়ি কর ও লোমুকি। কিন্তু চাঁদের আলো নেই তো। নেই তো কি, মরবি? কিছু না করলে এমনি মরবি। শুরু কর, শুরু কর। মনে রাখবি প্রথমে 13 পাক। গৌরী লাল সুতোটা গাছের গায়ে এক পাক দিতেই দূরে আবার সেই নিশির ভয়ানক আওয়াজ পাওয়া গেল। বুড়ি বলল, ওই ওই ও ও টের পেয়েছে, আসবে এবার। পা চালা, পা চালা। গৌরী ঘুরতে লাগলো গাছের চারপাশে। হঠাৎ দেখল এগিয়ে আসছে 303 আর নিশি। তার সামনে সেই বিশাল বাঘটা। মুখে তাজা রক্ত লেগে আছে তার। এই মাত্র কাউকে মেরেছে হয়তো বাঘটা। মনে মনে গৌরী বলল, তাড়াতাড়ি করো বাউলি ঠাকুর। ওরা এগিয়ে এসেছে বেশ কিছুটা। এদিকে এখনো 5 পাক বাকি। সুন্দরী গাছের ছোট ছোট শিকড় ফলার মতো বেরিয়ে আছে। তাতে পা কেটে যাচ্ছে গৌরী, কিন্তু থামলে চলবে না। ওরা এগিয়ে আসছে, চলে এসেছে কাছে, প্রায় চলে এসেছে। হঠাৎ হঠাৎ মৌমাছিদের মধ্যে কেমন একটা অস্থিরতা দেখা দিল। তারপরে তারা হঠাৎ একসাথে অন্যদিকে ছুটে গেল আকাশ ফাঁকা করে। এক ফালি জ্যোৎস্না এসে পড়ল গাছে। থমকে গেছে রক্তনিশি। গাছের কাছে এসে থেমে গেল ওরা। জ্যোৎস্না দেখে আর এগোচ্ছে না। বুড়ি পিছন থেকে বলল, ও লোমুকি, পা চালা রে, তাড়াতাড়ি কর। নিশির চোখ দিয়ে যেন হলকা বেরোচ্ছে। মুখে লেগে আছে তাজা রক্ত। রাগে খড়খড় করে আওয়াজ বেরোচ্ছে গলা দিয়ে। গলার কবচটা উজ্জ্বল হয়ে রয়েছে। তারই ইশারায় 103 চলে গেল অন্যদিকে। লক্ষণ মাঝির ক্ষতি করবে নিশ্চয়ই। আর বাঘটাকে কি একটা ইশারা করল।
গৌরীর দিকে আঙুল দেখিয়ে। বাঘটা এক লাফে গৌরীর কাছে এলো ঠিকই, কিন্তু গৌরীকে একটা আঁচড়ও কাটল না, বরং গৌরীর দিকে পেছন করে নিশির পানে গর্জন করে উঠল। রাগে নিশির চোখের হলকা যেন বেড়ে গিয়েছে। বাঘটা এক অসম্ভব যন্ত্রণায় লুটিয়ে পড়েছে মাটিতে। ওর কষ্ট দেখে বুকটা মুচড়ে উঠল গৌরীর, কিন্তু থামলে চলবে না। বাঘ হতেই 3টে পুতুলকে 3 দিকে বেঁধে দিল গৌরী। দেখল এখন শুধু নিশি দাঁড়িয়ে আছে একলা। বাঘটা পড়ে আছে অচৈতন্য হয়ে, প্রচন্ড রাগে গড়গড় করছে রক্ত নিশি। কিন্তু গৌরীর ভাগ্য সদয় হলো না বেশিক্ষণ। একটু পরে মৌমাছিরা আবার উড়ে এসে ঢাকা দিতে শুরু করলো আকাশ। জ্যোৎস্নার বাধা আর একটু সরে গেছে। এবার আরো কাছে এগিয়ে এলো নিশি। তার শাড়ির আঁচল দিয়ে গলা চেপে ধরল গৌরীর। দমবদ্ধ হয়ে আসছে গৌরীর। খেয়াল করলো লোহার বড় গজালটা আগে যেখানে ছিল সেই জায়গায় এখনো গর্ত হয়ে আছে। কোনো রকমে হাত বাড়িয়ে গাছের গায়ে ঢোকানোর চেষ্টা করলো গজালটা। নিশি তার ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে। গরম হলকা গায়ে যেন পড়ছে। দম বদ্ধ হয়ে যাচ্ছে তার। আর পারছে না সে। বাঁচবে না, কেউ বাঁচবে না। কিন্তু সুখদেব, তার তো সারা জীবন পড়ে আছে। মা হয়ে তাকে কি বাঁচাতে পারবে না সে? আস্তে আস্তে গৌরী চোখ খুলল। গলার রগটা ফুলে গেছে নিঃশ্বাস না পেয়ে। কোনো ক্রমে আরেকটু কাছে আসার চেষ্টা করলো। ফাঁসটা আরেকটু এঁটে বসলো গলায়, কিন্তু হাত পৌঁছে গেল গাছের সেই গর্তটার কাছে। হাতে করে কোনো ক্রমে ঠেলে দিল গজালটা সেই গর্তের মধ্যে। তারপর আর হুঁশ নেই। যখন জ্ঞান ফিরল, দেখল সুখদেব তাকিয়ে আছে তার দিকে। উঠে বসল গৌরী। নৌকার ডান পাশে ডাঙায় বুড়ির লাশ এখনো পড়ে আছে। গৌরীর গলায় প্রচণ্ড ব্যথা, পা ক্ষত বিক্ষত। কোনো ক্রমে বলল, আর কেউ ফিরল না? না মা, নিশি সবাইকে মেরে ফেলেছে। কলিম মিয়া, বাপি, কার্তিক, বাবুদের, মাঝি, মোল্লা সবাইকার রক্ত চাক বানিয়েছে। মল্লিকদের বড় বাবুকে আমার চোখের সামনে বাঘে খেয়েছে। আমাকেও বেঁধেছিল গাছের সাথে, কিন্তু কিভাবে যে বাঁচলুম কে জানে। নৌকায় ফেরার পথে দেখি বাউলে কাকাও মরে পড়ে আছে। ভাবলাম তুমিও আর নাই। চারিদিকে খুঁজতে গিয়ে দেখি তুমি অজ্ঞান হয়ে পড়িয়াছ। তোমার পাশে পড়ে আছে বাঘটা আর এই কবচটা। গৌরী ভাঙা ভাঙা গলায় বলল, এই কবচটা বুড়ির ধনির আগুনে ফেলতে হবে। চলো, বইটা তোলো। দুজন ভাসতে ভাসতে ফিরে এলো বুড়ির সেই গুহায়। তখন সকাল হয়েছে। বুড়ির গুহায় সেই একই গন্ধ, ধনির আগুন আর মশাল এখনো জ্বলছে। গৌরী খোঁড়াতে খোঁড়াতে এসে কবচটা ধনির আগুনে ফেলে দিল। তারপর ফিরে চলল নৌকা নিয়ে। কিছু দূর যাওয়ার পর হঠাৎ গৌরী বলল, সুখে পিছন পানে চ, বুড়ির গুহায়। বুড়ির গুহার কাছে আসতে দুপুর হয়ে গেল। গুহার কাছাকাছি আসতে একটা শব্দ কানে এলো। গুহা আর ফাঁকা নেই। গুহার মুখের কাছে এসে রক্তহীন হয়ে গেল সুখদেব আর গৌরীর। ভেতরে বসে আছে এক যুবতী, গায়ে একটা নোংরা সাদা কাপড়, ঠিক যেমন বুড়ি পরত। মুখে লেগে আছে রক্ত। সামনে পড়ে আছে সদ্য নদী থেকে তোলা আধ খাওয়া মাছ আর কাঁটা। গৌরীদের দেখে সে খাওয়া থামালো। তারপর মুখে হাসি ফুটিয়ে বলল, কি রে,
জলমুখী, এসেছিস? আয় আয়, যৌবনের খিদে ভাজার সময়ও দেয় না। তোর এত দয়া শুধু এই কবজটার জন্যে? তুই যৌবন ফেরানোর জন্য এতজনকে বলি দিলি? মুখটা রাগে লাল হয়ে উঠল যুবতীর। বলল, ওরা জঙ্গলের ক্ষতি করে, আর বলি না দিলে নিশির কবচে শক্তি আসবে কোথা থেকে? আমার যৌবনটা ফেরাবে কে শুনি? আর এসেছিস যখন, তোর ছেলেটাকে দিয়ে জানা রে। আহা, কি নধর চেহারা! গৌরী এক মুহূর্ত দাঁড়ালো না, সুখদেবকে নিয়ে ছুটল নৌকার দিকে। পেছনে তখনও শুনতে পাচ্ছে মাছুয়া বুড়ির সেই কর্কশ হাসি। আরে পালাচ্ছিস কেন? এই ডাঙায় আমি কি একা থাকবো? ও লুমুকি!